বিরতির পর সাদা কথা কালো কথায় আরও একবার আপনাদের জানাই স্বাগত। চীনের দাদাগিরি এই মুহূর্তে আমাদের দ্বিতীয় বিষয়। ডোকালা নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক। স্নায়ুযুদ্ধ তো চলছেই, তার মধ্যেই চীন মহড়া দিয়েছে চীনের সেনা। নেপাল ভুটান ভারত সীমান্তে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেই উত্তেজনাটা কিসের জন্য, কি কারণে, চীন কেন এত দাদাগিরি কোট দাদাগিরি করতে চাইছে, এবং এ বিষয়ে ভারত কি খুব চাপে? আগামী সপ্তাহে বিদেশ সচিব যাচ্ছেন চীনে আলোচনার জন্য। আলোচনাই বা কতটা চায় চীন? এবং শিলিগুড়ি করিডোর, সেই শিলিগুড়ি করিডোর এই মুহূর্তে কতটা বিপদে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পুরুষোত্তম ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র, আপনাকেও স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। প্রথমেই দেখে নেওয়া যাক যে এই যে সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে চীনা সেনা, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা, কিন্তু কি নিয়ে এই আচমকাই যুদ্ধ ভাব দুই প্রতিবেশীর, এক নজরে দেখে নেওয়া যাক। ছুরি বাঁকানো ফলার মতো দেখতে চীনের চুম্বি উপত্যকা, অবিকল ছুরির মতোই গেঁথে রয়েছে ভারতের সিকিম আর ভুটানের মাঝখানে। চুম্বি ভ্যালির একধারে অবস্থিত ভুটানের ডোকালা মালভূমি। চীনা ভাষায় ওই অঞ্চলের নাম ডোংলাং মালভূমি। বেইজিংয়ের দাবি ডোকালা বা ডোংলাংয়ের 89 বর্গ কিলোমিটার তাদের এলাকা। চুম্বি উপত্যকায় একাধিক সড়ক তৈরি করেছে চীনের সেনাবাহিনী। এবার ভুটানের ডোকালা মালভূমি পর্যন্ত একটি সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। তার সঙ্গে রয়েছে আরও কয়েকটি সেনা ঘাঁটি তৈরির পরিকল্পনাও। ভারতীয় সেনাবাহিনীর দাবি, আদতে 3 দেশের আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত ওই সড়কটিকে সম্প্রসারিত করতে চায় চীন। সীমান্ত এলাকায় এর আগেই কয়েকটি রাস্তা তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীনের সেনাবাহিনীর আসল লক্ষ্য শিলিগুড়ি করিডর, যা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগের প্রধান পথ। ডোকালা থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব খুব বেশি নয়। এখান থেকে সহজেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পৌঁছে যাওয়া যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চুম্বি উপত্যকায় সড়ক নির্মাণের আড়ালে আদতে সামরিক পরিকাঠামো গড়তে চাইছে চীন, এবং তা নিশ্চিতভাবে ভারতকে চাপে রাখতেই। চীনা সেনাবাহিনীর সড়ক নির্মাণের কাজ তাই গোড়াতেই বানচাল করতে চেয়েছেন সেনাকর্তারা। বাধা পেয়ে ক্ষিপ্ত চীনের অভিযোগ, ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনে প্রবেশ করেছিল। ডোকালাতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভুটানের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রেখে চলেছে ভারত। ডোকালা মালভূমি পর্যন্ত সড়ক নির্মাণের প্রস্তাবে আপত্তি রয়েছে ভুটানেরও। চীনের দাবি, আগে ডোকালা এলাকা থেকে ভারতীয় সেনাকে সরতে হবে, তারপর আলোচনা হতে পারে দুদেশের। স্নায়ুযুদ্ধে ভারতকে চাপে রাখতে ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সেনা মহড়া চালিয়েছে চীন। তিব্বত কমান্ডারের অধীনে থাকা একটি ব্রিগেড দ্রুত সেনা মোতায়েনের মহড়া দিয়েছে। ওই ইউনিটটি পার্বত্য যুদ্ধের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। সেটি এখন ডোকালার কাছেই তিব্বতের লিজি এলাকায় মোতায়েন রয়েছে। চীনের একটি চ্যানেল ওই সেনা মহড়ার ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ট্যাঙ্ক বিধ্বংসী ও বাংকার ধ্বংসের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে চীনের সেনাবাহিনী। চীনের যে কোনো আগ্রাসন রুখতে ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে সীমান্ত বিবাদের কূটনৈতিক সমাধানেই আগ্রহী নয়াদিল্লি। আলোচনার মাধ্যমে যাবতীয় তিক্ততার অবসান ঘটাতে আগামী সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। তাঁর সফর সঙ্গী হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কূটনৈতিক সূত্রে খবর, ভুটানের প্রস্তাব মেনে আপাতত ডোকালায় স্থিতাবস্থা বজায় রাখবে দুদেশই। উত্তেজনা কমাতে সীমান্ত এলাকা থেকে বাড়তি সেনা প্রত্যাহার করে নেবে ভারত ও চীন। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এ যাত্রায় সমস্যা হয়তো মিটবে, কিন্তু ভবিষ্যতে চীনা সেনা ফের ডোকালার কাছে সড়ক তৈরির চেষ্টা করলে কি হবে? ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। পুরুষোত্তমবাবু, প্রথমেই যাব যে সাধারণ মানুষ জানতে চাইছেন যে কেন এরকম পরিস্থিতির উদ্ভব হলো। অ্যাকচুয়ালি 2013-14 সালে, যদি আমরা একটু ইতিহাসে যাই, 2013-14 সালে লাদাখে ভারত চীন সেনা মুখোমুখি হয়েছিল। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে কি কোনো পার্থক্য আছে এই সীমান্তে মুখোমুখি, সেই জন্যে এতটা উত্তেজনা? আসলে প্রথমেই যেটা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে ভারত চীন সীমান্ত নিয়ে যে বিরোধ, সেই বিরোধটা খুব পুরনো, প্রায় 65 বছর, মানে 1950-এর গোড়ার দিক থেকেই এই বিরোধের সূত্রপাত। এবং এই বিরোধের কেন্দ্রবিন্দু বা মূল কারণ বলা যেতে পারে যে দুপক্ষের মধ্যে তাদের সীমানাটা ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায়, সেটা নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য। এবং সেই মতপার্থক্য এতই প্রকট, যার ফলে মানে দুপক্ষই
এখনো পর্যন্ত যেটা ধরুন মানে 1980-র দশকে যে একটা মোটামুটি একটা বোঝাপড়া হয়েছিল যে যেটাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হচ্ছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC, সেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে অ্যাকচুয়ালি একটা স্থিতাবস্থা বজায় থাকবে এবং শান্তি সেখানে বিরাজ করবে। এরকমই মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং চীনের সঙ্গে ইনফ্যাক্ট পৌঁছানো যায় 1980s এবং 90s-এর গোড়ার দিকে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেহেতু দুপক্ষের মধ্যে তাদের অ্যাকচুয়ালি সীমানাটা কোথায় সেটা নিয়ে যেহেতু মতপার্থক্য আছে, সেই হেতু চীন মনে করে যে ভারতীয় সেনা মাঝে মাঝেই তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে, ভারত মনে করে যে চীনা সেনা তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে। আমি দুটো ঘটনার কথা আপনাদের স্মরণ করাবো। একটা হচ্ছে 1986 সালে, সেটা হচ্ছে সুমডরঞ্চু। এখানে মনে রাখার দরকার যে ভারতের সঙ্গে চীনের সীমান্তে 3টে সেক্টর আছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন সেক্টর, যেটা কাশ্মীরের সীমান্ত। একটা হচ্ছে মিডল সেক্টর, যেখানে আছে আপনার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের সীমান্ত, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে পূর্ব দিকে, যেটা হচ্ছে আপনার যেটাকে আগে বলা হতো নেফা, এখন অরুণাচল প্রদেশ। এখানে ম্যাকমোহন লাইন বলে একটা ব্রিটিশরা একটা সীমারেখা টেনেছিল, চীন সেটাকে মানে না, কিন্তু ভারত গোড়া থেকেই বলছে যে ম্যাকমোহন লাইনই হচ্ছে আমাদের সীমানা। তো যাই হোক, আমি সেই দীর্ঘ ইতিহাসের মধ্যে যেতে চাই না। 1962 সালে কি হয়েছিল সেটা হয়তো অনেকেরই স্মরণ আছে। এখন আমি একটা কথা জাস্ট এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মানে সিকিমের সঙ্গে যে সীমানাটা, সেই সীমানাটা কিন্তু 1890 সালে মোটামুটি ব্রিটিশ ভারতের সঙ্গে তদানীন্তন চৈনিক সরকারের একটা চুক্তি হয়েছিল এবং সেটা মোটামুটি স্থির হয়েছিল। এখন চীন দাবি করছে যে ওই 1890 সালের চুক্তিতে এই যে ডোকালাম এরিয়াটা অ্যাকচুয়ালি চীনের সীমান্ত, মানে চীনের অন্তর্গত বলে তদানীন্তন ব্রিটিশ সরকার নাকি স্বীকার করেছিল। কিন্তু এটা বিদেশ মন্ত্রক অস্বীকার করেছে এবং 60-এর দশকে জওহরলাল নেহেরুর একটি চিঠি ইনফ্যাক্ট তারা তারা প্রকাশিত করেছে, যেখানে ইনফ্যাক্ট নেহেরু পরিষ্কার বলেছেন যে 1890 সালের ওই চুক্তি ভারত মানে না। এবং এই যে অঞ্চলটাকে আপনারা দেখালেন এক্ষুনি, এবং যে অঞ্চলটাকে নিয়ে করছে অর্থাৎ চুম্বি ভ্যালি এবং ওই ডোকালাম এরিয়াটা, সেটা কিন্তু ভুটান মনে করে এবং ভুটান দাবি করে যে ওটা অ্যাকচুয়ালি ভুটানের অংশ। ভারত কিন্তু একথা একেবারেই বলছে না যে ওটা ভারতের সীমানা, ওটা ভারতের অন্তর্গত। ভারত এখানে ঢুকেছে, তার প্রধান কারণ হচ্ছে ভারত মনে করছে যে ওটা অ্যাকচুয়ালি ভুটানের টেরিটরি এবং চীন সেখানে করার চেষ্টা করছে। এবং আপনি তো ইতিমধ্যে ব্যাখ্যা করলেন যে খুব সঠিকভাবেই যে ওখানে যদি চীন সেখানে ওই সড়ক নির্মাণ করতে পারে তাহলে স্ট্র্যাটেজিক্যালি ইনফ্যাক্ট ভারত একটা দারুণ চাপের মুখে পড়ে যাবে। আমি সমীরবাবু আপনার কাছে আসবো যে এই কৌশলগত এই যে চাপের মুখে পড়ে যাবে, বলা হচ্ছে নেপাল ভুটানের সঙ্গে সেই রকম সম্পর্ক টান সম্পর্ক রাখতে পারা যাচ্ছে না। সেইখানে এসে যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গায় এসে চীন, সেই সম্পর্কের ফাঁকা জায়গায় এসে চীন কোথাও একটা বসার চেষ্টা করছে, থাবা বসানোর চেষ্টা করছে। সেই কৌশলগত দিক থেকেই কি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? শুধু কৌশলগত নয়, যেটা আমরা যদি চীনের উপস্থিতি এবং ভারতীয় আর্মির উপস্থিতি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যখন এই প্রথম এটা হলো তখন কিন্তু ওখানে আইটিবিপি কিছু টেম্পোরারি হাটমেন্টস কিংবা বাংকার বানিয়ে আইটিবিপি শুরু হয়েছে 62 ওয়ারের পরে, এবং সেই 62 ওয়ারের পরে ওই জায়গাটায় আইটিবিপি ওয়াজ ডিপ্লয়েড, কিন্তু যেটা LOAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তার থেকে বেশ কয়েক কিলোমিটার পেছনে। ওরা কি করতো, দে ইউজ টু গো ফর এ লং রেঞ্জ পেট্রোলিং, হয়তো 2-3 দিনের পেট্রোল নিয়ে যেত, এবং ওই যে জায়গাগুলো ছিল যে টেম্পোরারি বাংকারস দ্য হাটম্যান্স, দে ইউজ টু স্টে দেয়ার। এখন প্রশ্ন যেটা, এরা অন দি রিকোয়েস্ট অফ দ্য ভুটান গভর্নমেন্ট, ইন্ডিয়ান আর্মি ওখানে একটা ডিপ্লয়মেন্ট আছে এটা, এবং আমরা যদি দেখি যে একটা ভালো সাইজেবল ডিপ্লয়মেন্ট আছে। যে জায়গাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি এখন আমরা দুটো দেশেরই অবস্থান এবং
মিলিটারি স্ট্র্যাটেজির যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস যে চীন কিন্তু ধীরে 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 নিজের উপস্থিতিটাকে এমন জোরদার করার স্ট্রংলি চেষ্টা করে করছে। নিয়েছে, এবং শুধু তাই নয়, তাদের মোবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, তাদের লজিস্টিক্যাল প্রভিশনিং, এভরিথিং তারা কিন্তু অনেক বেশি আমাদের থেকে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ত যেটা আমাদের মনে হয় যে চীন যে জিনিসটা চেষ্টা করছে এবং অনেক অংশে তারা সাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে যে চীন এখন সিকিম এবং ভুটানকে তারা কিন্তু ইনস্টিগেট করছে। তারা ইনস্টিগেট করছে এই জন্যে যে ভুটান ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার ভুটানের সঙ্গে যদি কোনো কথা থাকে, চীন বলছে আই শুড ডিল উইথ ভুটান ডাইরেক্টলি, কারো মাধ্যমে তোমার নয়। ইন্ডিয়া তোমার কি আছে তাতে। ভুটান অবশ্য বলছে যে ইন্ডিয়া, ভুটান কিন্তু যখন এই জিনিসটা এত বেশি উত্তপ্ত হয়ে উঠেছে, ভুটানের তরফ থেকে কিন্তু আমরা কোনো ওপেন স্টেটমেন্ট এখনো পাইনি। না, একেবারেই না। হ্যাঁ, সেটা কিন্তু একটা খুব আমরা আসবো। অমিনাস সাইন কিন্তু এটা অয়ন। এই জন্য আমি বলছি যে এর আগে ভুটান 24 বার বোধহয় প্রোটেস্ট করেছে, বাট একটা ডিমার্সিও দিয়েছে ডিপ্লোম্যাটিক্যালি, কিন্তু ইদানিংকালে দেখা যায়নি। off সেই late- কারণেই বলছি, নেপাল এবং ভুটানের মধ্যে যে সম্পর্ক, আমাদের সঙ্গে যে সম্পর্ক ভারতের সঙ্গে, কোথাও একটা ফাঁক জায়গা, সেটাতেই থাবা বসানোর চেষ্টা করছে কিনা চীন। আমি আসবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর যেটা সমীরবাবু বলছিলেন, অনেকটাই এগিয়ে এই নজরদারি এবং সেনা ডিপ্লয়মেন্টের দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে চীন কতটা এগিয়ে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক শক্তি নাকি কৌশল, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আলোচনা আসবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার আপনাদের জানাই স্বাগত। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব চীন ভারতের তুল্যমূল্য বিচার। ভারত চীনের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির তুল্যমূল্য বিচার করলে কি তথ্য উঠে আসছে দেখে নেওয়া যাক। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বলা যায় যে 1962 সালের কথা ভুলে যাওয়া যাক, 2017 সালে আসা যাক। সেক্ষেত্রে সেনা সংখ্যার দিক থেকে ভারতের 13,25,000, চীনের 23,35,000। প্রতিরক্ষা বাজেট 5,000 কোটি মার্কিন ডলার, আর চীনের 15,100 কোটি মার্কিন ডলার। সামরিক খাতে যুদ্ধ বিমান রয়েছে 676টি, চীনের রয়েছে 1,271টি। অন্যদিকে ভারতের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 27টি এখনো পর্যন্ত যা তথ্য, চীনের রয়েছে 206টি, ট্যাঙ্ক রয়েছে 4,426টি ভারতের। ওই দেশে চীনে রয়েছে 6,457টি, স্বয়ংক্রিয় কামান রয়েছে ভারতের 290টি, চীনের 1,710টি, বিমানবাহী যুদ্ধজাহাজ 1টি, চীনের 1টি। পরমাণু সাবমেরিন ভারতের 2টি, চীনের 7টি। পরমাণু শক্তি 110টি নিউক্লিয়ার ওয়ারহেড, 260টি নিউক্লিয়ার ওয়ারহেড চীনের। ভারতের রয়েছে ক্রুজ মিসাইল 400টি, 3,000 ক্রুজ মিসাইল রয়েছে চীনের। আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে পুরুষোত্তম বাবু, এই বিষয়টাতে আসবো যে সামরিক শক্তি কি এখন প্রধান, না কৌশল আসলে প্রধান? না, আমার মনে হয় যে সামরিক শক্তির প্রয়োগ করার আমার মনে হয় যে সেটা ভাববার মতো অবকাশ এখানে নেই। তার কারণ অতীতেও আমরা দেখেছি, আমার মনে হয় যে 1962 এবং 2017 নিয়ে খুব বেশি আস্ফালন করাটা বোধহয় আমার মনে হয় খুব বাঞ্ছনীয় নয়। তার কারণটা হচ্ছে যে প্রতিরক্ষামন্ত্রী যা বলেছিলেন, সঙ্গে সঙ্গে তার চীনের দিক থেকেও তার প্রত্যুত্তর দেওয়া হয়েছে যে 1962 সালে চীন যে জায়গায় ছিল, 2017 সালে চীন এখন আর সেই জায়গায় নেই। কাজে আমার মনে হয় যে এই মানে আস্ফালনের মধ্যে গিয়ে লাভ নেই। আমরা অতীতে বরং আমরা যেটা করতে পারি, আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে যে 1986 সালে যেটা আমি বললাম যে সুন্দরনচুর যে ক্রাইসিসটা হয়েছিল 1986 জুলাই মাসে, এবং দৌলত বেগ ওল্ডিতে লাদাখে যে ক্রাইসিসটা হয়েছিল 2013-14 সালে, এই দুটো যে সংকট, সেই সংকটগুলোও কিন্তু মানে খুব গভীর জায়গায় পৌঁছেছিল। এবং মানে সৌভাগ্যক্রমে
আলোচনার মাধ্যমে সেই সংকটের একেবারে। নিরসন আমি করা আসবো, সম্ভব হয়েছে। আসবো। আমি জাস্ট হ্যাঁ, আমাদের এর সময় সঙ্গে একদম এক মিনিট সংক্ষিপ্ত, একটা হ্যাঁ, কথা বলুন। সংযোজন করি যে এখানেও আমার মনে হয় সেই জায়গাটা রয়েছে যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে দুপক্ষই সেনা প্রত্যাহার করুক এবং চীন একটা দিক একটা অঙ্গীকার করুক যে চীন আর ওই সড়ক নির্মাণ কাজে আর এগোবে না। সেইখানেই এই ধরনের প্রশ্নটা একটা উঠছে যে আসলে সদিচ্ছা চীনের কতটা রয়েছে। সমীরবাবু, এখানে আসবো যে বর্ডার লাইন ওয়াজ দ্য বটম লাইন, এটা বলা হচ্ছে চীনের মুখপত্রে। সেক্ষেত্রে দাদাগিরি, এই যে কোট আনকোট শব্দটা, সেটা কতটা এই মুহূর্তে চীনের মনে হয় যে আলোচনার মধ্যে দিয়ে আসতে হবে চীনকে? আমার তো যেটা মনে হচ্ছে যে চীন এমন একটা জায়গায় এখন নিজেদের পৌঁছে দিয়েছে, সেখানে যে তুমি মিলিটারি কম্প্যারিজনটা দেখালে ইকুইপমেন্টস, হার্ডওয়্যার অ্যান্ড এভরিথিং, আমরা কোথাও দাঁড়াই না সেখানে, সত্যি কথা বলতে কি। সুতরাং সেই জায়গাটায় যদি আমরা খুব আস্ফলন করি, সেটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। আর ডিপ্লোম্যাটিক্যালি কেন চীনে যেভাবে ওদের মিডিয়া যেভাবে হাইপ একটা ক্রিয়েট করেছে, সেখানে চীন যতক্ষণ না ডোকালামের ওপরে একটা ভুটানের সঙ্গে তাদের একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমার মনে হয় না ডিপ্লোম্যাটিক্যালি খুব বেশি আমরা সাকসেসফুল হতে পারবো। কারণ আজকে চীনের যেটা মেন এম, আমি আবার বলছি যে চীন একটা পুরো এই যে আমাদের ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান আর ওদিকে পাকিস্তান, এই চারদিকটা কিন্তু ঘিরে নিচ্ছে আস্তে আস্তে। সেখানটায় আমরা যদি আজকে দেখি, আমি আশ্চর্য হব না যে সিপিইসি যেটা বলুচিস্তান পিওকে হয়ে আসছে আমাদের পাকিস্তানে, সেই জায়গাটায় যদি কোনো প্রিটেক্সটে ওই সিপিইসিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য চায়না যদি বলে যে আমি আমাদের সৈন্যকে কি ওখানে ডিপ্লয় করতে পারি, আমার মনে হয় না যে পাকিস্তান সেখানে অবজেক্ট করবে। এবং দ্যাট উইল বি ওয়ান অফ দি মোস্ট ক্রুশিয়াল ডেট যদি এটা হয়। আই উইশ মাই অ্যাসেসমেন্ট ইজ রং ইন দ্য ফিউচার। কিন্তু তখন এই যে যেটা বলছে বারবার যে কাশ্মীর নিয়ে আমরা তৈরি আছি, সেইটা কিন্তু অনেকটা এগিয়ে আসবে চীনের পদক্ষেপ, নাম্বার ওয়ান। আমি আরেকটু বলে নিই, এটা হচ্ছে দ্বিতীয়ত যেটা কালকে আমাদের বোধহয় প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বললেন তার ইয়েতে নিউজ ব্রিফে, যে নেপাল অলরেডি চীনে ভাষা শেখার জন্য পশুপতির ওখানে 300টা স্কুল খুলেছে একদম। সেই জায়গাটায় এটা কিন্তু একটা হিন্টস দিচ্ছেন। আমরা যদি দেখি যে নর্থ ইস্ট যেটা, সেটাকে যদি আমরা শুরু থেকে কিন্তু আমরা নর্থ ইস্টকে অবহেলা করে এসেছি। লেট আস বি ভেরি ভেরি ক্যান্ডিড অ্যান্ড অনেস্ট অ্যাবাউট আওয়ার অ্যাক্টিভিটিস। আজকে নর্থ ইস্ট কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু তারা সবাই কিন্তু আমাদের সঙ্গে নেই। আর যে চিকেন করিডোর, মানে চিকেন নগর, শিলিগুড়ি করিডোরের কথা বলা হচ্ছে, এই কথাটা স্ট্র্যাটেজিক্যালি জিও স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্সটা, সেটা কেউ ইগনোর করছে না। বাট হোয়াট অ্যাকশন উই হ্যাভ টেকেন, কেন্দ্রের, আপনি বলছেন যে দেশের সেই দিকে নজর দেওয়াটা উচিত। আমার মনে হয় জয়ন, জাস্ট লাস্ট কনক্লুডিং, যে আমাদের এই বড় বড় যদি আমরা ভাষণটা না দিয়ে যাই, উই আর প্রিপেয়ার্ড ফর 2.5 ফ্রন্টস, তার মানে পাকিস্তান, চীন এবং ইন্টারনাল যে ইনসার্জেন্সি, আমার মনে হয় এই কথাগুলো না বলে আমরা আমাদের কাজে দেখাই হাউ প্রিপেয়ার্ড উই। আমাদের সময় একদম শেষে আমি পুরুষোত্তম বাবু আপনার কাছে যাব। আগামী সপ্তাহে নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে বিদেশ সচিব চীনে যাচ্ছেন, কোন অবস্থানে দাঁড়িয়ে তিনি চীনে আলোচনা করতে যাচ্ছেন? না, আমার মনে হয় যে তিনি যে অ্যাটল চীনে যাচ্ছেন, এবং আমি একটা রিপোর্ট দেখেছিলাম যে সেখানে একজন চীনা এক্সপার্ট, তিনি অ্যাকচুয়ালি এক প্রশ্নের উত্তরে ঠাট্টা করে বলছেন যে তিনি কি ভিসা পেয়েছেন, যে তিনি যে এখানে আসছেন, মানে অজিত দোভাল এবং জয়শঙ্কর। তো যাই হোক, আমার মনে হয় যে তারা যখন যাচ্ছেন, আমার মনে হয় এটা একটা ডেফিনেটলি একটা আশার কথা। কাজেই দেখা যাক, অন্তত তারা মানে বেজিংয়ে গিয়ে আলোচনা করুন, এবং আমার মনে হয় তার মাধ্যমে কিন্তু চীনের অ্যাকচুয়াল মনোভাবটা কি, তারা অ্যাকচুয়ালি কি চাইছে, মনে হয় তার একটা আমার মনে হয় আভাস পাওয়া যাবে। এবং তার থেকে আমার মনে হয় যে বলা যায় না, হয়তো একটা সমাধান সূত্র অন্তত অ্যাটলিস্ট টেম্পোরারি
একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। অবশ্যই সমাধান সূত্রের দিকেই সকলের নজর থাকবে এবং আগামী দিনে চীনের এই কোট আনকোট দাদাগিরি সামলাতে ভারত কি অবস্থান নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। কারণ যে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে প্রতিবেশীদের দিক থেকে অনেকটাই প্রভাব বিস্তার করে ফেলেছে চীন এই মুহূর্তে, সেই কারণেই আজকে এই ভারত চীনের যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে সেই দ্বন্দ্ব অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের নজর থাকবে সেদিকে, খবর আমরা দেখাতে থাকবো আপনাদেরকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপাতত আজ শেষ করছি আমাদের এই সাদা কথা কালো কথা বিশেষ অনুষ্ঠান। একটু পরেই দেখুন 9টার নিউজ রুম অতনু এবং মঞ্জিরার সঙ্গে থাকুন দিনভর।